ইরানের পরমাণু চুক্তি নিয়ে নতুন দাবি সৌদি ও ইসরায়েলের। সৌদি সফরে নেতানিয়াহু যুবরাজের সঙ্গে বৈঠক। দিল্লির সরকার আলুর সরকার, এদের আরেকটিও ভোট নয় বলছেন মমতা। আফগানিস্তানে 14 বছরে হত্যা ও অঙ্গহানির শিকার 26,000 শিশু। প্রেসিডেন্ট হিসেবে দুর্বল হবেন বাইডেন, যুদ্ধ বাঁধাতে পারেন আশঙ্কা চীনের। এবার হুমকির মুখে জার্মান গণতন্ত্র। ইয়েমেনের শিশু হত্যা বন্ধ করতে হবে বলছে ইয়েমেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে আইএসের ভিডিওতে হুমকি দিত যে আমেরিকান বালক, শুনুন তার কথা। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইরানের পরমাণু চুক্তি নিয়ে নতুন দাবি সৌদি ইসরায়েলের। ইরানের পরমাণু চুক্তি নিয়ে একই সুরে তালে কথা বলছে ইসরায়েল ও সৌদি আরব। তেহরানের সঙ্গে আগের পরমাণু সমঝোতা বাদ দিয়ে নতুন করে চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘে নিযুক্ত সৌদির স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল মুয়াল্লেমি বলেছেন, ইরান পরমাণু সমঝোতা মরে গেছে। তিনি আরও বলেন, বাইডেনকে ইরানের সঙ্গে নয়া চুক্তি সই করতে হবে। একই দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও। তিনি বলেছেন, নতুন করে ইরান পরমাণু চুক্তিতে ফেরা ওয়াশিংটনের উচিত হবে না। রোববার এক বক্তব্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সমর্থন করেছেন। তিনি তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য যে কোনো চুক্তিতে রিয়াদকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। একই দিনে নেতানিয়াহু বলেন, 2 বছর আগে প্রত্যাহার করা চুক্তিটিতে ওয়াশিংটনের আরও ফেরা উচিত হবে না। ইরান যেন পরমাণু অস্ত্র বানাতে না পারে তা নিশ্চিতে আমাদের অবশ্যই আপসহীন নীতিতে অটল থাকতে হবে। 2015 সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার শর্তে তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানি। 3 বছর পর 2018 সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। এরপর তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে, যা এখনও চলছে। ওয়াশিংটন দাবি করছে তারা ইরানের সঙ্গে এমন একটি চুক্তি সই করতে চায় যাতে আমেরিকার কাঙ্ক্ষিত সবগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করা যায়। সৌদি আরব সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোপনে সফরে রোববার এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। এছাড়া সৌদি সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইওসি কোহেন এসব বৈঠকে উপস্থিত ছিলেন। সোমবার ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যমে সফরের খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলের খান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও জানিয়েছে, সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বহুল আলোচিত নিয়ম সিটিতে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। তবে ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে না পারায় এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যেই সৌদি সফরে গিয়ে যুবরাজের সঙ্গে বৈঠকে মিলিত হন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর ও ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সফরের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সৌদি সরকারের তরফ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেজ জানিয়েছে, এভিয়েশন ট্র্যাকিং ডাটায় দেখা গেছে একটি ব্যক্তিগত জেট বিমান নিয়ে ইসরায়েলের তেল আবিব থেকে সৌদি আরবের নিয়ম শহরে পৌঁছান নেতানিয়াহু। রোববার সেখানে যুবরাজ, এমবিএস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি 2 ঘন্টার মতো নিয়মে অবস্থান করে। হারেজ জানিয়েছে, এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য একাধিকবার এই জেট বিমানটি ব্যবহার করেন নেতানিয়াহু। যে নিয়ম সিটিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় সেটিকে বলা হয় সৌদি যুবরাজের এক স্বপ্নের শহর। সেখানে রক্ষণশীলতা ঝেড়ে ফেলে নতুন ভাবধারার এক সৌদি করার প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, দিল্লির সরকার আলুর সরকার, এদের আরেকটি ভোট নয়।
তিনি সোমবার বাঁকুড়া জেলার খাতড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে আলু, পটল, পেঁয়াজ, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় আইনে রাজ্যের অধীনে ছিল, কিন্তু এখন দিল্লি সরকার কি করছে? আলুও নিয়ে নিয়েছে। আলু নিয়ে কি করবে জিজ্ঞেস করুন দিল্লির সরকার, আলুর সরকার। সব আলু নিয়ে চলে যাবে, আপনারা আলু সেদ্ধ ভাতও আর খেতে পারবেন না। এই আইন দিল্লি তৈরি করেছে, এদের আর একটি ভোটও নয়, এটা মাথায় রাখবেন। মমতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আরো বলেছেন, আমি কোথায় বাঁকুড়ায় পেঁয়াজ তৈরি করছি, আলু এ সময় কত কম দামে লোকে পায়, কিন্তু সব আলু নিয়ে পালিয়ে গেছে। কতগুলো কালোবাজারি জোটরারদের স্বার্থে আইন তৈরি করে দিয়েছে। ওরা চাষিদের সব কেড়ে নেবে, দলিতদের সব কেড়ে নেবে, উপজাতিদের সব কেড়ে নেবে, সংখ্যালঘুদের সব কেড়ে নেবে, আর ক্ষমতায় এসেই বলবে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি চাই। বাবার প্রমাণপত্র দাও, মায়ের প্রমাণপত্র দাও, ঠাকুমার প্রমাণপত্র দাও, ঠাকুর দাদার জন্মের প্রমাণপত্র দাও, তা না হলে তুমি বাংলা থেকে বেরিয়ে যাও। এই তো এদের কাজ। কাজেই মনে রাখবেন, আলু নিয়েছে তারা, কৃষকদের ধানও নিয়ে নিয়েছে। কৃষক বিক্রি করবে ধান, কিন্তু কালোবাজারিরা লুটে নেবে। আলু লুটে নিয়েছে, পেঁয়াজ লুটে নিয়েছে। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে 2-3 মাস বাদে দেখবেন আলু পেঁয়াজের দাম কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের রাজ্যের হাতে এসব ছিল, আমরা দিতাম সস্তায়, কিন্তু এখন সব নিয়ে নিয়েছে দিল্লির সরকার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গত 14 বছরে প্রতিদিন গড়ে 5 জন শিশু হতাহত হয়েছে। 2005 সাল থেকে 2019 সাল পর্যন্ত অন্তত 26,025 জন শিশু হত্যাকাণ্ড কিংবা অঙ্গহানির শিকার হয়েছে। জাতিসংঘের বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে শিশু বিষয়ক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে। জেনেভায় আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক দাতাদের সম্মেলনকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বে শিশুদের জন্য শীর্ষ 11 বিপজ্জনক দেশের একটি আফগানিস্তান। 2019 সালের বিশ্বে বিভিন্ন সংঘাতে যত হত্যাকাণ্ড ও অঙ্গহানি হয়েছে, তার একটা বড় অংশ ঘটেছে আফগানিস্তানে। দেশটিতে 874 জন আফগান শিশু হত্যার শিকার হয়েছে। অঙ্গহানি করা হয়েছে 2275 জনের। গত বছর হতাহতের 2/3 বেশি ছিল শিশু। আফগানিস্তানের স্কুলগুলিতে নিয়মিত হামলা শিকার হচ্ছে শিশুরা। সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত আফগানিস্তানের স্কুলগুলোতে 3 শতাধিক হামলা হয়েছে। সোমবার জেনেভায় 2020 আফগানিস্তান কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়ার জন্য দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। পরাজয় স্বীকার করতে না চাইলেও হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায় একরকম পাকা, কিন্তু জো বাইডেন এলেই যে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক মূল স্রোতে ফিরবে, এই চিন্তাভাবনা কাটিয়ে ওঠা উচিত। আমেরিকার ক্ষমতা বদল নিয়ে যখন গোটা বিশ্ব উৎসুক, সেই সময় শি জিনপিং এর সরকার কেমনই পরামর্শ দিলেন সে দেশের কূটনীতিবিদ তথা সরকারি উপদেষ্টা ঝেং ইয়ংনিয়ান। তার মধ্যে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর আমেরিকা ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনাই বেশি। শেনঝেন প্রদেশের অ্যাডভান্স ইনস্টিটিউট অব গ্লোবাল কম্পারেটিভ চায়না স্টাডিজের ডিন ঝেং দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলের রূপরেখা তৈরি করতে গত আগস্ট মাসে তাকে উপদেষ্টা নিয়োগ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার রাজনৈতিক রদবদল দুই দেশের সম্পর্কে তার কি প্রভাব পড়তে পারে তা নিয়ে গুয়াংঝোতে সম্প্রতি একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানে বাইডেন সম্পর্কে জিনপিং সরকারকে সতর্ক করে দেন ঝ্যাং বলেন, পরিস্থিতি আর আগের মতো নেই, ঠান্ডা যুদ্ধের ঘোর এখনো কাটেনি ওদের, রাতারাতি তা কাটবে না। আমেরিকার সমাজ দ্বিধা বিভক্ত, বাইডেন কিছু করতে পারবেন বলে মনে হয় না আমার। প্রেসিডেন্ট হিসেবে দুর্বল উনি, তাই অভ্যন্তরীণ সমস্যা মেটাতে না পারলে কূটনৈতিক ক্ষেত্রে নজর পড়বে বাইডেনের। সেক্ষেত্রে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন তিনি। অনেকে হয়তো বলবেন, ট্রাম্প গণতন্ত্র বাক স্বাধীনতা বিরোধী, বাইডেন নন। কিন্তু আমার মতে ট্রাম্প যুদ্ধে আগ্রহী নন, কিন্তু ডেমোক্র্যাট প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারেন। উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন হোক বা বাণিজ্য শুল্ক অথবা করোনা ভাইরাসের প্রকোপ সামাল দেয়া, গত কয়েক বছর একাধিক বিষয় আমেরিকা ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। হংকংয়ে চীনের আধিপত্য বিস্তার ও লাদাখ সীমান্তে চীনা সেনার আগ্রাসন নিয়ে সম্প্রতি তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে গেছে আমেরিকা। সাম্প্রতিককালে মার্কিন কংগ্রেসে চীনের বিরুদ্ধে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির থেকে 300-এর বেশি বিল জমা পড়েছে। নির্বাচনী প্রচার চলাকালীন চীনের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা যায় বাইডেনকেও।
জার্মানি গণতন্ত্র বিকাশের জন্য আবার একটি নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে মার্কেল সরকারের অংশীদার সোশ্যাল ডেমোক্র্যাট দল। যুবভিত্তিক কাজকর্মে উদার উন্মুক্ত গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আক্রমণের মুখে পড়ছে জানিয়েছে জার্মানির নাগরিক গোষ্ঠীগুলো। চরম দক্ষিণপন্থীদের বিরুদ্ধে প্রকল্পগুলোর জন্য স্থিতিশীল তহবিলের দাবি ৬০টি নাগরিক গোষ্ঠীর। জার্মান সমাজকে দুর্বল করার জন্য জার্মানিতে চরম দক্ষিণপন্থীদের প্রচেষ্টা ব্যর্থ করার লক্ষ্যে জার্মানির ফেডারেল সংসদ বুন্ডেসটাগ একটা আইন পাশ করেছে। আইনটি যথেষ্ট নয় বলে মনে করেন এসপিডি দলের প্রধান জাস্কিয়া এসকেন। তিনি বলেন, উগ্র দক্ষিণপন্থীরা প্রকাশ্যে কিভাবে আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ চালাচ্ছে তা আমরা দেখছি। এসপিডি বা সামাজিক গণতন্ত্রী দলের সদস্য পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী ফ্রান্সিসকো গিফে এবং আইনমন্ত্রী ক্রিস্টিন লাম্বের্ট গণতন্ত্র বিকাশের জন্য একটি বিল মন্ত্রিসভায় উপস্থাপন করেছেন। তবে মার্কেলের মন্ত্রিসভার রক্ষণশীল সদস্যরা সে বিলটি পাশের বিরোধিতা করেছেন। বুধবার মন্ত্রিসভা কমিটির বৈঠকের আগে বার্লিন ভিত্তিক সংবাদপত্র তাজকে এসকেন বলেন, এই বিরোধিতা আমাদের বোধগম্য নয়, তবে তা বিপজ্জনক। গত ফেব্রুয়ারিতে হানাউ শহরে সন্ত্রাসী হত্যাকাণ্ডের পর বর্ণবাদ বিরোধী একটি খসড়া আইন প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের শত্রুদের মোকাবেলা করতে আমাদের দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট জার্মানির গণতন্ত্রের বিকাশে বর্তমান এসপিডি দলের মতো একই ধরনের উদ্যোগ নিয়ে বিরোধী সবুজ দল ব্যর্থ হয়। প্রায় ৬০টি নাগরিক গোষ্ঠী সাম্প্রতিক এক চিঠিতে তাজ পত্রিকার উদ্ধৃতি দিয়ে মার্কেলের মহাজোট সরকারকে সতর্ক করে দেয়। নাগরিক গোষ্ঠীগুলোর মতে তাদের যুবভিত্তিক কাজকর্মে উদার উন্মুক্ত ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আক্রমণের মুখে পড়ছে। ইয়েমেনি শিশুদের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে বর্বর সহিংসতা চালিয়েছে তা দ্রুত ও নিঃশর্তভাবে বন্ধ করার দাবি জানিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, আগ্রাসী দেশগুলোর ঘৃণ্য অপরাধের শিকার হচ্ছে ইয়েমেনের নিষ্পাপ শিশুরা। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, নিষ্পাপ এসব শিশু হয় নিহত হচ্ছে, না হয় সৌদি জোটের হামলায় পঙ্গু হচ্ছে। সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের স্কুল ও হাসপাতালও রক্ষা পাচ্ছে না। ইয়েমেনের এসব শিশু স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার থেকে ভয়ঙ্করভাবে বছরের পর বছর বঞ্চিত হচ্ছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি তারা বলছে, দেশের ১,২২,০০,০০০ শিশু মারাত্মক খারাপ অবস্থার মধ্যে পড়ে রয়েছে, যাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ৫ লাখের বেশি শিশু যাদের বয়স ৫ বছরের কম, তারা চরম অপুষ্টিতে ভুগছে এবং ১৭,১০,০০০ শিশু উদ্বাস্তু হয়েছে। এছাড়া সৌদি হামলায় এ পর্যন্ত ২০ লাখ শিশু স্কুল থেকে বঞ্চিত রয়েছে। আমেরিকান এক বালক যে ইসলামিক স্টেটের তৈরি করা ভিডিওতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিত, সে বলেছে যুক্তরাষ্ট্রে ফিরতে পেরে সে স্বস্তি বোধ করছে। ম্যাথিউ নামের এই বালকের বয়স যখন ৮ বছর, তখন তার মা ও সৎ পিতা তাকে সিরিয়াতে নিয়ে গিয়েছিল। এর ২ বছর পর সেখানে তৈরি করা ভিডিওতে সে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলতো আমেরিকার মাটিতে যুদ্ধের জন্য প্রস্তুত হতে। এখন তার বয়স ১৩ বছর। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাকে ২০১৮ সালে দেশে ফিরিয়ে আনে। তারপর থেকে গত ১ বছর ধরে সে তার পিতার সাথে বসবাস করছে। এই প্রথম সে কোনো সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে। ম্যাথিউ বলছে, যা হওয়ার হয়ে গেছে, এগুলো সব পেছনের ঘটনা। আমার বয়স তখন এত কম ছিল যে আমি এসবের কিছুই বুঝতাম না। যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর তাকে কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে। ম্যাথিউর সৎ পিতা মুসা এল হাসানি ২০১৭ সালে ড্রোন হামলায় মারা গেছে বলে ধারণা করা হয়। তার মা সামান্তা স্যালিকে সন্ত্রাসবাদের অর্থ যোগান দেওয়ার দায়ে ৬.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫ বছর আগে ২০১৫ সালের এপ্রিল মাসে আমেরিকার সাধারণ এই পরিবারটি তুরস্ক হয়ে সীমান্ত পাড়ি দিয়ে আইএস নিয়ন্ত্রিত এলাকায় চলে যায়। আমরা অন্ধকারের মধ্যে দৌড়াতে থাকি রাতের বেলা। অনেক জায়গাতেই কাটা তারের বেড়া ছিল, অনেক কিছুই আমি বুঝতে পারছিলাম না, আমাকে দৌড়াতে হচ্ছিল, জানায় ম্যাথিউ। একসময় তারা গিয়ে পৌঁছায় ইসলামিক স্টেটের তথাকথিত রাজধানী রাক্কা শহরে। তার সৎ পিতা এল হাসানিকে পাঠানো হয় সামরিক প্রশিক্ষণ গ্রহণের জন্য এবং প্রশিক্ষণ নিয়ে তিনি আইএসের চোরাগোপ্তা হামলাকারীতে পরিণত হন। আমরা যখন রাক্কা শহরে গিয়ে পৌঁছলাম, প্রচুর আওয়াজ শুনতে পেতাম, সাধারণত গোলাগুলির শব্দ। একবার বেশ কিছু বিস্ফোরণের ঘটনা ঘটল কিছুটা দূরে, সে কারণে আমাদের তেমন একটা দুশ্চিন্তা ছিল না।